রঞ্জনা তার মা কমলা দেবী এবং বাবা রতন বাবুর সঙ্গে বাস করে। ছোটবেলা থেকে রঞ্জনা নিজের হাতে কোনোদিনও খাবার খেতে চায় না। সেই কারণে কমলা দেবী যখনই খাবার খাওয়ার জন্য পাতে সবজি মাছ মাংস দিয়ে ভাত মাখে, তখনই নিজের পাত থেকে খাবার নিয়ে আদর করে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে। ফলে ছোটবেলা থেকেই রঞ্জনার তার মায়ের সঙ্গে এক পাতে খাবার খাওয়ার অভ্যাস হয়ে যায়। এমনকি রঞ্জনা বড় হয়ে ওঠার পরও সে কখনো নিজের পাতে ভাত কিংবা সবজি বেড়ে খেতে চায় না। রঞ্জনা, আজকে আমি খুব সুন্দর করে পাঁঠার মাংস কষা আর ভাত রান্না করেছি, সেই কারণে তোকে আলাদা প্লেটে ভাত দিয়েছি। আজকে আমার পাতে তোকে ভাত খেতে হবে না, তুই নিজে মাংস দিয়ে ভাত মেখে খাওয়া অভ্যাস কর। না মা, আমি আলাদা প্লেটে কিছুতেই খাবো না। আর তুমি কেন আমাকে আলাদা প্লেটে ভাত খেতে দিয়েছো? তুমি তোমার থালায় মাংস দিয়ে ভাত মাখো আর আমাকে নিজের হাতে খাইয়ে দাও, তাহলে আমার পেট ভরবে। না হলে নিজের হাতে খেলে আমার পেট ভরবেই না। এখন তো তুই বড় হয়ে গেছিস, তোকে আলাদা প্লেটে খাবার খাওয়ার অভ্যাস করতেই হবে, কারণ কিছুদিন পরেই তো তুই বিয়ে করে শ্বশুর বাড়িতে যাবি। তখন তো আর এক থালায় খাবার খাওয়ার জন্য আমাকে পাবি না তুই। বিয়ের পরের কথা বিয়ের পরেই ভাববো, কিন্তু এখন আমি তোমার সঙ্গে একই প্লেটে খাবার খাবো। যখন বিয়ে হবে তখন তুমি থাকবে না, তাতে কি হয়েছে? তখন তো আমার শাশুড়ি মা থাকবে, তাই তখন আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে একই প্লেটে ভাত খাবো। হ্যাঁ, সেই তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে এক প্লেটে ভাত খেতে চাইবি, আর তোর শাশুড়ি মা তোকে ঘাড় ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তখন বুঝবি একই প্লেটে খাবার খাওয়ার কত জ্বালা। এই বলে কমলা দেবী নিজের প্লেটে ভালো করে মাংসের ঝোল দিয়ে এবং মাংস দিয়ে ভাত মাখে এবং সেই খাবারের বেশিরভাগটাই সে তার নিজের মেয়েকে খাইয়ে দেয়। রঞ্জনের এরকম ভাবে খাবার খেয়ে ভীষণ তৃপ্তি হয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন রঞ্জনের জন্য পীযূষ নামে একটি ছেলের বিয়ের সম্বন্ধ আসে। পীযূষ শহরে তার মা সন্ধ্যা দেবীর সঙ্গে বাস করে। তাদের রঞ্জনাকে দেখা মাত্রই ভীষণ পছন্দ হয়। আপনাদের মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তাহলে আমরা এই বৈশাখ মাসেই দুজনের বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কারণ আমার ছেলে সারা বছর এত কাজে ব্যস্ত থাকে যে আমাকে সময় দেওয়ার মতো সময়ও কিন্তু আমার ছেলে পায় না। তাই আমি বিয়ে করে ছেলের বউ বাড়িতে নিয়ে যাব, তারপর দুজনে মিলে গল্প করে সময় কাটাবো। আচ্ছা দিদি, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই মাসে একটা শুভ দিন দেখে দুজনের বিয়ে দিয়ে দেব। আর 2 সপ্তাহ পর বিয়ের একটা শুভ দিনও আছে কিন্তু। এভাবেই পীযূষ এবং রঞ্জনার বিয়ে পাকা হয়ে যায়। কিন্তু কমলা দেবী এবং রতন বাবু নিজেদের মেয়ের একই প্লেটে খাবার খাওয়ার অভ্যাসের ব্যাপারে ছেলে পক্ষকে কোনো কিছু জানায় না। এভাবেই সময় কাটতে থাকে। পীযূষ এবং রঞ্জনার বিয়ের কিছুদিন আগে, শোন রঞ্জনা, পীযূষ তোকে প্রত্যেকদিন ফোন করে আর তোরা দুজনে মিলে গল্প করিস, সেসব তো ঠিক আছে, কিন্তু ভুলেও কিন্তু তুই তোর হবু বরকে তোর আর আমার একই প্লেটে খাবার খাওয়ার অভ্যাসের ব্যাপারে কিছু বলবি না, কেমন? কারণ ওরা তো খারাপ ভাবতে পারে, আর আমি চাই না এই কারণে তোর এত ভালো বাড়ির সঙ্গে বিয়ের সম্বন্ধটা ভেঙে যাক। না না মা, আমি তো পীযূষকে এই ব্যাপারে কিছুই বলিনি। আর এটা কি কোনো জানানোর বিষয়? তাছাড়া এই বিষয় নিয়ে ওদের কোনো সমস্যাও থাকবে না, তুমি একদম এটা নিয়ে চিন্তা করো না তো। এইভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। পীযূষ এবং রঞ্জনার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর রঞ্জনা শ্বশুর বাড়িতে পা রাখলে সন্ধ্যা দেবী তার ছেলে এবং ছেলের বউকে খুব সুন্দর করে বরণ করে বাড়িতে তোলে। পরের দিন রঞ্জনা শ্বশুর বাড়িতে প্রথম রান্নাবান্না করার পালা আসে। বৌমা, আজকে তুমি আমাদের রান্নাঘরে প্রথম রান্না করবে। মাংসের কোনো খাবার রান্না করো না, ঠিক আছে? আমি যখন প্রথমেই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন আমি আমার শাশুড়ি মাকে মাছ রান্না করে খাইয়েছিলাম, তাই তুমিও আজকে মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর পোলাও রান্না করো। আর খাবারগুলো প্রত্যেকের পাতে খুব সুন্দর করে পরিবেশন করবে, কেমন? তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি সব খাবার রান্না করে নিয়ে আসছি। এই বলে রঞ্জনা রান্নাঘরে চলে যায় এবং সে তার শাশুড়ি মায়ের আবদার মতো কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি এবং গরম গরম বাসন্তী পোলাও রান্না করে। সকলে যখন খাবার খাওয়ার জন্য টেবিলে আসে তখন রঞ্জনা মাত্র 2টি প্লেটে খাবার পরিবেশন করে নিয়ে আসে। একটা থালা তার স্বামীর এবং আর একটা থালায় সে বেশি বেশি করে মাছ এবং পোলাও দিয়ে সাজিয়ে রাখে। রঞ্জনা একটা প্লেটে অনেক বেশি বেশি খাবার সাজিয়েছে দেখে আর এত সুন্দর করে থাল সাজানোর গঠন দেখে সন্ধ্যা দেবী খুবই খুশি হয়। বৌমা, তুমি একটা থালায় এত বেশি বেশি খাবার সাজিয়েছো দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি এত বেশি খাবার খাই না। আর তুমি তো দেখছি তোমার জন্য কোনো খাবারই বাঁচিয়ে রাখোনি, সব খাবার আমাকেই খেতে দিলে হবে? তাহলে তুমি কি খাবে?
এই থালাটা শুধু আপনার নয় মা, এই খাবারের থালাটা আমারও। আর আমি আপনাকে এত বেশি বেশি খাবার খেতে দিইনি। এই থালা থেকে আপনার সঙ্গে আমিও খাবার খাবো, কারণ আমার বরাবরই আলাদা থালায় খাবার খাওয়ার অভ্যাস নেই। তাই আজকে থেকে শ্বশুর বাড়িতে দুটো থালা সাজানো হবে, একটা আপনার ছেলের আর একটা আমার আর আপনার। রঞ্জনার মুখে এমন কথা শুনে সন্ধ্যা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে বিশ্বাস করতে পারে না যে শাশুড়ি মা এবং বৌমা একই থালায় খাবার খেতে পারে। মানে একই থালায় ওরকম করে খাবার খাওয়া যায় নাকি? কারণ দুজনে মিলে একই প্লেটে খাবার খেলে তোমার এঁঠো খাবার তো আমাকে খেতে হবে, আর আমি শাশুড়ি মা হয়ে বৌমার এঁঠো খাবার খাবো কেন মা? বিয়ের আগে আমি আমার মায়ের সঙ্গে একই থালায় খাবার খেতাম, তখন তো আমার মাও আমার এঁঠো খাবার খেত, কিন্তু আপনি এখন আমার শাশুড়ি মা হয়ে আমার এঁঠো খাবার কেন খেতে পারবেন না? ফালতু তর্ক কিন্তু আমার একদম পছন্দ নয়, ঠিক আছে? তুমি তোমার খাবার আলাদা থালায় নিয়ে নাও, আর আমাকে আলাদা থালায় খাবার দাও, কারণ একই থালায় আমি আর তুমি খাবার খাবো না। তুমি যদি একসঙ্গে আমার সঙ্গে খাবার খাও, তাহলে আমি কিছুতেই সেই খাবার স্পর্শ করবো না বলে দিলাম। রঞ্জনা তার শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে চায় না। সে তার শাশুড়ি মায়ের প্লেট থেকেই খাবার খাওয়া শুরু করে দেয়। তার হাতের রান্নার স্বাদ এত ভালো হয় যে সে বেশি বেশি করে খাবার খেতে থাকে, কিন্তু সন্ধ্যা দেবীও নিজের লোভ সামনে রাখতে পারে না, তাই সেও তার বৌমার সঙ্গে একই থালায় খাবার খেতে বাধ্য হয়। কিন্তু রঞ্জনা সব খাবার বেশি বেশি করে খেয়ে নেওয়ার ফলে সন্ধ্যা দেবীর কপালে বেশি খাবার জোটে না। এইভাবে শাশুড়ি এবং বৌমা একই প্লেটে খাবার খায়। দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন সন্ধ্যা দেবীর কাজের দিদি মালতী বাসন মাজছে এমন সময়, বাবা, এই বাড়িতে বিয়ে হয়ে নতুন বউ আসলো, কিন্তু বাসনের পরিমাণ বাড়লো না কেন? কি ব্যাপার বুঝতে পারছি না তো কিছু। সন্ধ্যা দিদির ছেলের বিয়ের আগেও দুটো থালা মাজতাম, আর এখনো দুটো থালা মাজছি। এমন সময় সন্ধ্যা দেবী মালতীর কথা শুনতে পায়, তাই সে রান্নাঘরে এসে বলে, তোর তো খুব ভালোই হয়েছে রে মালতী, কারণ প্রত্যেক মাসে 2000 টাকা করে মাহিনা নিয়ে যাচ্ছিস, আর তোকে এত কম বাসন মাজতে হচ্ছে। এরকম আরামের কাজ তুই আর কোথায় পাবি? একদম ফালতু কথা বলবি না দিদি। আর তোমরা যদি বেশি বাসন বাড়াতে না পারো, তাহলে কি আমার দোষ? তোমরা কিপ্টের মতো বাসন ব্যবহার করো বলেই তো আমাকে কম বাসন মাজতে হয়। আর কি করব, কপালে এমন একটা বৌমা জুটেছে, প্রত্যেকদিন আমার সঙ্গে একই প্লেটে বসে বসে খাবার খাবে। সেই কারণেই তো আমাদের বাড়িতে মাজার মতো বেশি বাসন থাকে না। বৌমাকে কতবার করে বুঝিয়েছি আমাদের বাড়িতে কাজের দিদি আছে, আলাদা করে প্লেটে খাবার খেতে, কিন্তু তবু আমার কোনো কথা শোনে না। সন্ধ্যা দেবীর কথা শুনে মালতী মনে মনে বেশ খুশি হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রঞ্জনা বেশ সুন্দর করে কষিয়ে চিকেন এবং তার সঙ্গে মিক্স ফ্রাইড রাইস রান্না করে। সেই দিনও সে তার স্বামীর জন্য আলাদা প্লেটে চিকেন এবং ফ্রাইড রাইস পরিবেশন করে, আর নিজের জন্য এবং শাশুড়ি মায়ের জন্য অন্য একটি প্লেটে চিকেন এবং ফ্রাইড রাইস পরিবেশন করে। প্রত্যেকদিন এক থালায় খাবার পরিবেশন করা আর বেশি বেশি করে বেশিরভাগটাই নিজে খেয়ে নেওয়া বের করছি। আমার আর এই আদিক্ষেতে একদম সহ্য হচ্ছে না। যেই হোক করে বৌমার আমার সঙ্গে একই প্লেটে খাবার খাওয়ার অভ্যাসটা ছাড়াতেই হবে। এই বলে সন্ধ্যা দেবী তার বৌমার সঙ্গে একই প্লেটে খাবার খাওয়া শুরু করে। আজকে সন্ধ্যা দেবী ইচ্ছা করে বেশি বেশি করে চিকেন এবং ফ্রাইড রাইস খেতে থাকে। এর ফলে রঞ্জনার ভাগ্যে আজকে খুবই অল্প পরিমাণে চিকেন এবং ফ্রাইড রাইস জোটে। ফলে রঞ্জনা ও তার শাশুড়ি মায়ের মতো বেশি বেশি করে খাবার খাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যা দেবী বেশি পরিমাণে খাবার খেয়ে নেওয়ায় রঞ্জনা তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড রেগে যায়। এ কি মা, আমি আপনার সঙ্গে একই প্লেটে খাবার খাচ্ছি বলে আপনি বেশি বেশি করে খাবার খেয়ে নেবেন, আর আমার জন্য একটুও ফ্রাইড রাইস চিকেন রাখবেন না? আমি সবেমাত্র 5 গাল খেয়েছি, আর আপনি 15 গাল খাবার খেয়ে নিলেন। এটা কিন্তু ঠিক নয়। আসলে বৌমা, তুমি এত সুন্দর ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছো যে আমি তো নিজের লোভ সামলাতেই পারছি না, তাই আমি বেশি বেশি করে খাবার খেয়ে নিয়েছি। কিন্তু তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি আলাদা করে প্লেটে খাবার খেতে পারো। কারো আর কম বেশি খাবার খাওয়া হবে না, সবাই সমান সমান খাবার খেতে পারবো। উফ, প্রত্যেকদিন খাবার খাবার সময় তোমাদের এই থালা নিয়ে ঝগড়া করা আমার আর ভালো লাগে না। রঞ্জনা, আমি যদি বিয়ের আগে জানতাম যে তুমি বিয়ের পর আমার মায়ের সাথে একই থালায় খাবার খাবে, তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করে নিয়ে আসতাম না, কারণ এটা ভীষণ পরিমাণে দৃষ্টিকটু দেখায়। হ্যাঁ, আমি যেহেতু বাড়ির বউ, তাই আমি তোমার মায়ের সঙ্গে একই প্লেটে খাবার খাচ্ছি বলে তোমাদের দৃষ্টিকটু দেখায়, কিন্তু এই খাবারটা যদি তুমি তোমার মায়ের সঙ্গে একই প্লেটে খেতে তাহলে খুব ভালো লাগতো বলো, কারণ তুমি তো ওনার নিজের পেটের সন্তান। এই বলে রঞ্জনা হাত ধুয়ে নিজের ঘরে চলে যায়। তারপর থেকে যাতে শাশুড়ি মার বেশি পরিমাণে খাবার খেতে না পারে, সেই কারণে রঞ্জনা একই প্লেটের মধ্যে খাবার দুটো সমান ভাগে ভাগ করে দেয়। এক ভাগ খায় তার শাশুড়ি মা আর এক ভাগ খায় রঞ্জনা।
একদিন রঞ্জনা যখন একই প্লেটে দুজনের খাবার বাড়ে, সেই সময় ভুল করে শাশুড়ি মায়ের দিকের খাবারে একটা টিকটিকি গরম ভাতে চাপা পড়ে মরে যায়, কিন্তু সেটা রঞ্জনা দেখতে পায় না। কিন্তু সেই টিকটিকিটা চোখে পড়ে সন্ধ্যা দেবীর। কি সাংঘাতিক, আমার দিকের ভাতে টিকটিকি মরে চাপা পড়ে আছে, সেটা আমার বৌমা দেখেনি। এখন যদি এই টিকটিকিটা আমি না দেখতাম তাহলে তো আমি খেয়েই ফেলতাম আর আমি মরে যেতাম। বৌমাকে আজকে আচ্ছা করে ধোলাই দিতে হবে। সন্ধ্যা দেবী এই ভেবে টিকটিকির কথা তার বৌমাকে বলবে, এমন সময় হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। এখন যদি আমি এই টিকটিকি দেওয়া খাবারটা বৌমার দিকে ঘুরিয়ে দিই আর বৌমার দিকের খাবারটা আমার দিকে নিয়ে নিই, তাহলে বৌমা ভুল করে টিকটিকি খেয়ে নেবে আর তারপরেই ওর শিক্ষা হবে। আমাকে আর কোনোদিনও বৌমার সঙ্গে একই প্লেটে খাবার খেতে হবে না। তাহলে যেমন ভাবা তেমনই কাজ। তখনই সন্ধ্যা দেবী খাবারে নুন হয়েছে বলে তার বৌমাকে রান্নাঘরে নুন আনতে পাঠিয়ে দেয়, আর এই সুবর্ণ সুযোগে সে খাবার থালা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। ফলে টিকটিকি সমেত খাবারের দিকটা পড়ে রঞ্জনার ভাগে আর ভালো খাবারের দিকটা পড়ে শাশুড়ি মায়ের ভাগে। রঞ্জনা কিছুক্ষণ পরে সে খাবার খেতে শুরু করলে তার চোখে টিকটিকি পড়ে না, তাই সে টিকটিকি সমেত ভাত খেয়ে নেয়। মা, আমার পেটে ভীষণ ব্যথা করছে, আমি কিছুতেই যন্ত্রণায় থাকতে পারছি না জানেন। আমার মনে হচ্ছে ব্যথায় আমার পেটটা ফেটে যাবে, আপনি কিছু একটা করুন না মা। বেশ হয়েছে তোমার পেটে ব্যথা করছে, বেশ হয়েছে। আর কোনোদিনও আমার সঙ্গে একই প্লেটে খাবার খাবে? আমি ইচ্ছে করে টিকটিকি শুদ্ধ খাবারের দিকটা তোমার দিকে দিয়ে দিয়েছি যাতে তোমার শরীর খারাপ করে, আর তুমি আমার সঙ্গে একই প্লেটে খাবার খাওয়া ছেড়ে দাও। একই প্লেটে খাবার বাড়ার সময় তুমি একবারও দেখোনি যে আমার খাবারের উপর টিকটিকি পড়েছিল? তার মানে আপনি ইচ্ছে করে আমার সঙ্গে এমন করলেন? আপনার দিকে যদি টিকটিকি পড়ে থাকে তাহলে আপনি তো সেই খাবারটা ফেলে দিতে পারতেন। আপনি ভালো করেই তো জানেন টিকটিকির বিষ কতটা ক্ষতিকর। কথা বলতে বলতেই রঞ্জনার রক্ত বমি শুরু হয়, কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে টিকটিকি যুক্ত খাবার রঞ্জনা খেলেও টিকটিকির বিষ পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে পড়ার ফলে সন্ধ্যা দেবীর পেটেও ভীষণ ব্যথা যন্ত্রণা শুরু হয়। তাই সেও তার বৌমার সঙ্গে সঙ্গে রক্ত বমি করতে শুরু করে। এভাবেই সন্ধ্যা দেবীও তার কর্মের ফল পেয়ে যায়। দুজনের প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হওয়ায় তাড়াতাড়ি করে পিজুস তাদের দুজনকেই হসপিটালে নিয়ে যায়। আমি যতদূর পর্যন্ত শুনলাম আপনার মা আর বউ টিকটিকির বিষযুক্ত খাবার খেয়েছে, সুতরাং আমি তাদের পেট থেকে বিষ পরিষ্কার করে বার করে দিয়েছি। তবুও তারা কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়নি, সুতরাং আপনি খেয়াল রাখবেন যাতে পরবর্তীকালে এরকম কোনোদিনও না হয়। খুব ভেবেচিন্তে আর দেখে শুনে খাবার খাবেন। দুজনে সুস্থ হয়ে উঠলে পিজুস তাদেরকে ভীষণ বকাবকি করতে শুরু করে। মা, তুমি তো বয়সে বড়, সুতরাং তুমি তোমার বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য এরকম টিকটিকির বিষযুক্ত খাবার খাইয়ে দিয়েছো, আর তুমিও তো সেই একই থালায় খাবার খেয়েছো। আমি আর কোনোদিনও তোমাদের এই দুজনকে একই থালায় খাবার খেতে দেবো না। আর রঞ্জনা, তুমিও তোমার এই বাজে অভ্যাসটা ত্যাগ করো। আর তোমাকে যদি আমার মায়ের সাথে একই থালায় খাবার খেতে হয় তাহলে তুমি বাবার বাড়িতে যাও আর নিজের মায়ের সাথে একই থালায় খাবার খেও। তারপর থেকে রঞ্জনা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও শাশুড়ি মায়ের সঙ্গে একই প্লেটে খাবার খাবে না। এখন সে প্রত্যেক দিন তিনজনের জন্য আলাদা আলাদা প্লেটে খাবার পরিবেশন করে। ধীরে ধীরে রঞ্জনার আলাদা প্লেটে খাবার খাওয়ার অভ্যাসও হয়ে যায়। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে। কাকু, আমাকে একটা চিকেন পিৎজা খেতে দেবে? আমার না ভীষণ খিদে পেয়েছে। আমার পিৎজা দেখলে খুব লোভ লাগে, কিন্তু আমার কাছে টাকা নেই, তাই আমি পিৎজা খেতে পারছি না। এই গরম গরম পিৎজাগুলো দেখে আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না কাকু। যা ভাগ এখান থেকে, গরিবের মেয়ে আবার পিৎজা খাওয়ার শখ হয়েছে। তুই জানিস এই পিৎজাটার দাম কত? আমার দোকানের একটা চিকেন পিৎজার দাম 300 টাকা। তোর পরিবারের সারা মাসের রোজগারের থেকে 2 গুণ বেশি। তুই পিৎজা খাওয়ার একদম লোভ করবি না, যা বেরিয়ে যা এখান থেকে। এই বলে পিৎজার দোকানদার চন্দন পুষিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাই সে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে বসে পড়ে। এমন দৃশ্য দেখে রত্নার ভীষণ খারাপ লাগে। রত্না শহরে একটি সিঙ্গারার দোকান চালায়, তার মাস গেলে বেশ ভালো টাকায় রোজগার হয়। সেই সাথে রত্না খুবই দয়ালু প্রকৃতির ছিল। লোকের দুঃখ কষ্ট দেখলে তার বুক দরদে কেঁপে ওঠে, আর আজকে পুষির কষ্ট দেখে ঠিক একই রকম ভাবে তার বুক কেঁপে ওঠে। সেই কারণে রত্না গরম গরম 10টা সিঙ্গারা নিয়ে পুষির কাছে আসে। কিরে, তোর খুব খিদে পেয়েছি বুঝি? অবশ্য ছেলে মানুষ এই বয়সে বেশি খিদে পাওয়াটা স্বাভাবিক। এই নে গরম গরম 10টা সিঙ্গারা, এই সিঙ্গারা খেয়ে পেট ভরিয়ে নে কেমন? কিন্তু পুষি কিছুতেই সিঙ্গারা খেতে চায় না, কারণ পুষির কাছে সিঙ্গারা খুবই স্বাভাবিক একটি পথ চলতি খাবার ছিল। তাই পুষির নজর শুধু পিৎজার দিকেই থাকে। না কাকিমা, আমি সিঙ্গারা খেতে চাই না, কারণ আমার যখনই খিদে পাই তখনই আমি কারোর কাছে খাবার চাইলে তারা কম টাকা দিয়ে আমাকে সিঙ্গারা কিনে দেয়। তাই সিঙ্গারা খেতে আমার ভালো লাগে না, কিন্তু পিৎজার দাম বেশি বলে কেউ আমাকে পিৎজা খাওয়াতে চায় না। তুমি আমাকে পিৎজা কিনে খাওয়াবে?
বাবা, তুই পিৎজা খেতে ভালোবাসিস? তোকে 10টা সিঙ্গারা এনে দিলাম, তাও 10টা সিঙ্গারার থেকে তোর কাছে পিৎজাটা বড় হয়ে গেল। ঠিক আছে, চল আমার সঙ্গে, আমি তোকে টাকা দিয়ে পিৎজা কিনে খাওয়াবো। পুষি রত্নার কথা শুনে খুবই খুশি হয়, তাই সে রত্নার হাত ধরে পিৎজা খেতে চলে যায়। সে রত্নার কাছে ডবল চিজ চিকেন পিৎজা খাওয়ার আবদার করে, আর সেই পিৎজাটার দাম ছিল কম করে 600 টাকা। ও দাদা, এই মেয়েটা যে পিৎজাটা খেতে চাইছে, একে সেই পিৎজাটা দাও তো। আর শোনো, এর কাছ থেকে 1 টাকাও নেবে না, যা দাম হবে সেই টাকাটা আমি দেবো। দিদি, আপনি ভুল করছেন। এই বাচ্চা মেয়েটার ভোলা ভালা মুখের দিকে যাবেন না। এরা সবাই ঝোঁক বুঝে কম মারতে জানে। যাই দেখেছে আপনার মন ভালো, তাই আপনাকে জবাই করে এখন আপনার টাকায় পিৎজা খাবে। যত সব। উফ, আমি এত কথা শুনতে চাই না। আমার টাকা আমি বুঝবো, তাই এই নিন টাকা ধরুন, আর একে পিৎজাটা দিয়ে দিন। বড্ড বেশি কথা বলেন, এত বেশি কথা বললে দোকানদারি করা যায় না। রত্নার কথা শুনে চন্দন চুপ করে যায়। সে গরম গরম ডবল চিজ চিকেন পিৎজা তৈরি করে পুষিকে দিয়ে দেয়। এত সুন্দর চিকেন পিৎজা খেয়ে পুষির একেবারে মন ভরে ওঠে। সে সমস্ত পিৎজা একাই খেয়ে নেয়। পুষিকে পিৎজা খেয়ে আনন্দ পেতে দেখে রত্নার মন আনন্দে ভরে ওঠে। বাবারে বাবা, এখন যুগ পুরোপুরি পাল্টে গেছে। আগে লোকে গরম গরম সিঙ্গারা খাবে বলে দোকানে ভিড় করত, আর এখন এই 600 টাকার পিৎজা খাওয়ার জন্য গরিব থেকে বড় লোক সবাই পাগল হয়ে যাচ্ছে। কি আছে এই পিৎজায়? সামান্য একটা রুটি, আর তার উপর চিকেন, চিজ, নানান রকম সবজি দিয়েই তৈরি করে। কোথায় আমার দোকানে সিঙ্গারার দাম 6 টাকা, আর কোথায় এই পিৎজার দাম 600 টাকা। কিন্তু লোকে 600 টাকা দিয়ে পিৎজা খেতে বেশি পছন্দ করছে। কি অদ্ভুত। পুষির পিৎজা খাওয়া হয়ে গেলে সে নিজের মতো সেখান থেকে চলে যায়, আর রত্না আবার সিঙ্গারা বিক্রি করতে দোকানে ফিরে যায়। কিন্তু তার সারাদিন আর সিঙ্গারার দোকানে মন বসে না। সে সবসময় শুধু চন্দনের পিৎজার দোকানের দিকেই তাকিয়ে থাকে, আর লোকের ভিড় দেখতে শুরু করে। রাত্রিবেলা সে দোকানপাট গুছিয়ে বাড়িতে আসে এবং নিজের স্বামী স্বপনকে পিৎজার কথাটা জানায়। হ্যাঁ রত্না, তুমি ঠিক কথাই বলেছো। গরিব শিশুদের কথা জানি না, কিন্তু আমি যাদের ফ্ল্যাটে রাজমিস্ত্রির কাজ করি, সেই ফ্ল্যাটে একটা ছোট্ট বাচ্চা আছে। সেই বাচ্চা ছেলেটাও সবসময় পিৎজা পিৎজা করে পাগল হয়ে যায়, আর পিৎজা ছাড়া কিছুই খায় না। আমি দুপুর থেকে ভাবছিলাম আমাদের ব্যবসাটা একটু পরিবর্তন করা দরকার। মানে ধরো, অনেক বছর ধরে তো আমি সিঙ্গারা বিক্রি করে ভালো টাকায় রোজগার করেছি, কিন্তু ধীরে ধীরে এই চপ আর সিঙ্গারার ব্যবসা মন্দা হতে শুরু করেছে। তাই যদি অন্য খাবারের ব্যবসা করা যেত তাহলে ভালো হতো, জানো। অন্য খাবারের ব্যবসা বলতে কি বলতে চাইছো? এখন পিৎজা তৈরি করবে? কিন্তু পিৎজা তৈরি করতে তো অনেক টাকা খরচ। অত টাকা দিয়ে পিৎজার দোকান দেওয়া এখন তো আমাদের পক্ষে সম্ভব নয়। আরে আমি পিৎজার দোকান দেওয়ার কথা বলছি না, আর আমি সিঙ্গারার দোকান বন্ধ করার কথাও বলছি না। আমি বরঞ্চ পিৎজা আর সিঙ্গারা দুটোকে মিলিয়ে বিক্রি করব, মানে সিঙ্গারা পিৎজা তৈরি করব। কারণ আমি যা দেখলাম, ওই সামান্য সবজি, চিজ আর চিকেন দিয়ে পিৎজা তৈরি করে হাজার হাজার টাকায় বিক্রি করা যাচ্ছে। তার থেকে আমি সিঙ্গারার মধ্যে পিৎজা স্টাফিং ভরে সিঙ্গারা পিৎজা তৈরি করে বিক্রি করব। কেমন হবে বলো তো? রত্নার এমন অভিনব বুদ্ধি শুনে স্বপনের বেশ ভালো লাগে, কারণ তাদের শহরে এরকম সিঙ্গারা পিৎজার কথা আগে কেউ কখনো শোনেনি। তাই স্বপন ও তার স্ত্রীর কথাতে রাজি হয়। পরের দিন সকালবেলা রত্না বাজারে গিয়ে পিৎজা তৈরি করার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। সিঙ্গারা ভাজার ময়দা মেখে সে তার মধ্যে পিৎজার সমস্ত জিনিসপত্র ভরে দেয়, অর্থাৎ চিজ, চিকেন, অলিভ, পেঁয়াজ, টমেটো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং পিৎজা সস দিয়ে সিঙ্গারা ভেজে ফেলে। সিঙ্গারা পিৎজা খেয়ে দেখুন, আমার দোকানে নতুন সিঙ্গারা পিৎজা তৈরি করেছি। মাত্র 10 টাকায় সিঙ্গারা পিৎজা। যেখানে 600 টাকায় পিৎজা খেতে পারবেন, সেখানে 10 টাকায় সিঙ্গারা পিৎজা খেতে পাবেন। অর্থাৎ পিৎজাও খাবেন, সিঙ্গারাও খাবেন, দুটো জিনিস একসঙ্গে মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকায়। এরকম অভিনব প্রচার এবং সিঙ্গারা পিৎজার কথা শুনে সকলেই রত্নার দোকানের উপর দৃষ্টি দেয়। বিশেষ করে যে সকল ছোট ছোট ছেলে মেয়েরা পিৎজা খাওয়ার জন্য দোকানে ভিড় করে, তারা সিঙ্গারা পিৎজা খাওয়ার জন্য রত্নার দোকানে যাওয়া শুরু করে। ঠিক আছে, আজকে চল আমার সাথে। আজকে তুইও সিঙ্গারা পিৎজা খাবি, আর আমি ওই নতুন ধরনের সিঙ্গারা পিৎজা খেয়ে টেস্ট করব, খেতে কেমন হয় দেখবো। রত্না তাদেরকে গরম গরম সিঙ্গারা পিৎজা ভেজে দিলে তার গ্রাহকেরা খুবই খুশি হয়। ফলে সকলে মিলে দোকানে দাঁড়িয়ে গরম গরম সিঙ্গারা পিৎজা খেতে থাকে। এমনকি সিঙ্গারার মধ্যে থেকে গরম গরম চিজ পর্যন্ত গলে পড়ে। দিদি, আমি শহরের বহু জায়গায় পিৎজা আর সিঙ্গারা খেয়েছি, কিন্তু এরকম সিঙ্গারা পিৎজা কোথাও খাইনি। এই সিঙ্গারাটা খেয়ে আমি বুঝতেই পারছি না যে আমি পিৎজা খাচ্ছি নাকি সিঙ্গারা খাচ্ছি। জাস্ট অসাধারণ খেতে হয়েছে দিদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের দোকানে সিঙ্গারা পিৎজা বাড়িতে ডেলিভারিও করা হয়, তাই বাচ্চাদের জন্মদিন হোক কিংবা বিয়ে বাড়ি, আমরা সিঙ্গারা পিৎজা ডেলিভারি করি। আপনাদের যদি কখনো অর্ডার দিতে হয়, তাহলে এই দোকানের গায়ে লেখা আছে ফোন নাম্বার, এই নাম্বারটা নিয়ে নিন। এখানে ফোন করে অর্ডার দিয়ে দেবেন, আমরা আপনাদের বাড়িতে সিঙ্গারা পিৎজা পৌঁছে দেব। হ্যাঁ, সামনেই আমার ছেলের জন্মদিন আসছে। আসলে ওর 5 বছর পূর্ণ হবে, আর যেহেতু ভীষণ পরিমাণে পিৎজা খেতে পছন্দ করে, তাই আমি ভাবছি আপনার দোকান থেকে সিঙ্গারা পিৎজা অর্ডার করে নিয়ে যাব।
এই বলে বিমল তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রত্না সিঙ্গারা পিৎজার দোকানের নাম শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে, আর দূর দূরান্ত থেকে মানুষ তার সিঙ্গারা পিৎজা খেতে আসে। এভাবেই রত্না যেমন সিঙ্গারা বিক্রি করে নাম করেছিল, ঠিক তেমন ভাবে সিঙ্গারা পিৎজা বিক্রি করে অনেক নামডাক অর্জন করে। আর তার দোকানের বিপরীতে চন্দনের পিৎজার দোকান একেবারে মশা মারতে শুরু করে। একদিন দিদি, ওই ভিখারি বাচ্চা মেয়েটাকে আপনার জন্য বেশ শুভ বলতে হবে, কেননা সেদিনকে ওই বাচ্চা মেয়েটাকে আমার দোকানের পিৎজা কিনে খাওয়ালেন, আর তারপর থেকে আপনি সিঙ্গারা পিৎজা বিক্রি করা শুরু করে দিয়েছেন, আর আমার পিৎজার দোকানটাও একেবারে লোকসানে ডুবে মরছে। হ্যাঁ, এই কথাটা একদিকে ঠিক বলতে পারেন যে ওই বাচ্চা মেয়েটার জন্য আমি এই বুদ্ধিটা পেয়েছি, কিন্তু তাই বলে আপনার ব্যবসা যাতে খারাপ হোক সেই মানসিকতা আমার ছিল না। সকলে আমার হাতে সিঙ্গারা পিৎজা খেতে পছন্দ করছে, তাই বিক্রি হচ্ছে। রত্নার এমন কথা শুনে চন্দন একেবারে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পুষি আবার পিৎজা খাওয়ার জন্য রত্নার কাছে আসে, কিন্তু সে যখন দেখে যে সিঙ্গারার মধ্যে পিৎজা স্টাফিং ভরে এরকম সিঙ্গারা পিৎজা বিক্রি করা হচ্ছে, তখন সে মহা আনন্দে রত্নার কাছ থেকে সিঙ্গারা পিৎজা খায়। কাকিমা, আমি অনেকগুলো সিঙ্গারা পিৎজা খেয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে 10 টাকাই আছে। এখন তুমি এই টাকাটা রাখো, আমি কালকে আবার ভিক্ষা করে নিয়ে এসে তোমাকে বাকি টাকা দিয়ে দেবো। তোকে বেশি পাকা পাকা কথা বলতে হবে না। আমি কি তোর কাছ থেকে টাকা চেয়েছি? তোর যখন ইচ্ছা হবে তুই আমার দোকান থেকে ফ্রিতে সিঙ্গারা পিৎজা খেতে পারিস। আর শোন, তোকে আর ভিক্ষা করতে হবে না, কারণ আমাদের ছেলে মেয়ে নেই। তাই তুই আজকে থেকে আমাদের দোকানে কাজ করবি, আর আমি তোকে মানুষ করব, কারণ আমি একা হাতে আর দোকান সামলাতে পারছি না। পুষি রত্নার কথা শুনে খুবই খুশি হয়। তারপর থেকে পুষি রত্নার সঙ্গে দোকানে থাকতে শুরু করে। রত্না এবং পুষি দুজনে মিলে সিঙ্গারা পিৎজার দোকান চালায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বিমল তার ছেলের জন্মদিনে সিঙ্গারা পিৎজা অর্ডার দেওয়ার জন্য রত্নাকে ফোন করে। এত বড় অর্ডার পেয়ে রত্না খুশি মনে কাজ করতে শুরু করে দেয়। পুষি, আমি ভালো করে সিঙ্গারা পিৎজা তৈরি করে দিয়েছি, শুধুমাত্র সিঙ্গারাগুলোর মধ্যে চিজ দেওয়া বাকি আছে। আমি দোকান থেকে চিজ কিনে নিয়ে আসি, তুই একটু দোকানটা পাহারা দে, কেমন? ঠিক আছে কাকিমা, তুমি যাও, আমি দোকান পাহারা দিচ্ছি। এই শুনে রত্না দোকান থেকে চলে গেলে পুষি দোকান পাহারা দিতে শুরু করে। সেই সময় রত্নার দোকানে চন্দন আসে। কিরে, তোর খিদে পেয়েছে নাকি? কারণ রত্না যখন দোকানে যাচ্ছিল তখন আমাকে বলেছে যে তোর যদি খিদে পাই তাহলে তোকে পিৎজা খাইয়ে দিতে। যা আমার দোকানে যা, তোর জন্য গরম গরম চিকেন ডাবল চিজ পিৎজা ভেজে রাখা আছে। আর রত্নার দোকান থেকে আসতে মনে হয় দেরিই হবে। কিন্তু কাকিমা আমাকে দোকান ছেড়ে যেতে বারণ করেছে। আমি এখন চলে গেলে দোকান কে পাহারা দেবে? কেন, আমি পাহারা দেবো কেন? যা, তুই দোকানে গিয়ে গরম গরম পিৎজা খেয়ে আই, ততক্ষণ আমি সব জিনিসপত্রই দেখে রাখছি। আর তোদের এই সিঙ্গারা পিৎজা চুরি করতে লোকের বইই গেছে। এই শুনে পুষি চন্দনের দোকানে গরম গরম চিকেন ডাবল পিৎজা খেতে চলে যায়। এই সুযোগে চন্দন রত্নার তৈরি করা সমস্ত সিঙ্গারা পিৎজার মধ্যে বিষ মেশানো শুরু করে দেয়। সে প্রত্যেকটা সিঙ্গারার মধ্যে বেশি বেশি করে বিষ মিশিয়ে দেয়। আমার পিৎজার ব্যবসাটা লাটে তুলে দিয়ে তুই অনেক টাকা রোজগার করবি, আর আমি সেটা সহ্য করবো রত্না? এখন তো তোর সঙ্গে ওই ভিখারি মেয়েটারও খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিস, সুতরাং তোদের দুজনকে এখন এমন ফাঁসিয়ে দেবো না যে দুজনে মিলে জলে পচে মরবি। চন্দন লুকিয়ে লুকিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে পুষি পিৎজা খেয়ে আবার সিঙ্গারা পিৎজার দোকানে চলে আসে। কিছুক্ষণ পর রত্না ফিরে এলে রত্না পুষিকে নিয়ে বিমলদের বাড়িতে যায়। তারা বিমলদের বাড়িতে সিঙ্গারা পিৎজা ডেলিভারি করে চলে আসে। অন্যদিকে বিমলের ছেলের জন্মদিনে সকল বড় বড় অতিথি এবং আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয়। বিমল এবং তার পরিবার সবাইকে গরম গরম সিঙ্গারা পিৎজা খাওয়ায়। সেই সিঙ্গারা পিৎজা খাওয়ার সঙ্গে সঙ্গে তারা রক্ত বমি করতে শুরু করে। এই দেখে বিমল এবং তার পরিবার খুবই ভয় পেয়ে যায়। বিমল আর দেরি না করে সবাইকে হসপিটালে ভর্তি করে এবং সেই সাথে বিমল পুলিশকে সঙ্গে নিয়ে রত্নার দোকানে এসে উপস্থিত হয়। এই যে অফিসার, এই মহিলার এই বাচ্চা মেয়েটাকে আপনারা এক্ষুনি গ্রেফতার করুন, কারণ এরা সিঙ্গারা পিৎজা বিক্রি করার নামে বিষ মেশানো সিঙ্গারা পিৎজা বিক্রি করছে। আর এদের হাতে তৈরি করে সিঙ্গারা পিৎজা খেয়ে আমার সব অতিথিরা অসুস্থ হয়ে পড়েছে। এ আপনি কি কথা বলছেন দাদা? বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। আমরা কখনো সিঙ্গারা পিৎজার মধ্যে বিষ মেশাতে পারি না। এটা করে আমার কি লাভ হবে? এই বলে রত্না ভীষণ কান্নাকাটি করতে থাকে। এমন পরিস্থিতিতে পুষি বুঝতে পারে যে এই ঘটনা একমাত্র চন্দন ঘটিয়েছে, কারণ সেই দিনই পুষি এবং রত্না বাদে একমাত্র চন্দনই তাদের দোকানে উপস্থিত ছিল। চন্দন যে হিংসার জ্বালায় রত্নাকে বদনাম করার জন্য এই কাজ করেছে সেই কথা পুষি সকলের সামনে বলে দেয়, কিন্তু পুষির কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না। স্যার, কিছুদিন আগে আমাদের দোকানের সামনে একটা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু এই ক্যামেরার ব্যাপারে এখনো চন্দন কাকু কিছু জানে না। তাই আপনারা চাইলে ওই ক্যামেরার ফুটেজ চেক করতে পারেন। আজকে এই দোকানে উনি এসেছিলেন আর উনি এই কাণ্ডটা ঘটিয়েছেন, আমি সত্যি বলছি।
পুলিশ বাচ্চা মেয়েটির কথা শুনে সিসিটিভি ক্যামেরা চেক করে আর সেখানে পরিষ্কারভাবে ফুটে ওঠে যে চন্দন নিজের হাতে সিঙ্গারা পিসের মধ্যে বিষ মেশাচ্ছে। এই দেখে রত্নাকে ছেড়ে পুলিশ সেই মুহূর্তে চন্দনের দোকানে চলে যায়। চন্দন তার দোকানে পুলিশকে আসতে দেখে ভয় পেয়ে যায়। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, আমাকে মিথ্যা কথা বলে ফাঁসানো হচ্ছে। পুলিশ চন্দনের কোনো কথা না শুনেই তাকে ধরে নিয়ে চলে যায়। এর ফলে রত্না এবং পুষির সম্মান বেঁচে যায়। পুষি রত্নাকে না জানিয়ে এরকম চন্দনের দোকানে পিৎজা খেতে যাওয়ার জন্য রত্নার কাছে অনেক করে ক্ষমা চায়, কিন্তু রত্না কিছুতেই তার উপর রাগ করে থাকতে পারে না। তারা দুজনে মিলে আবার গরম গরম সিঙ্গারা পিৎজা তৈরি করে বিক্রি করতে শুরু করে।